হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। চলে আসলাম আমাদের শিরাকাওয়াগো ঘুরতে যাওয়ার আরও একটি ভিডিও নিয়ে। আশা করছি এই ভিডিওটাও তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো শিরাকাওয়া ভিলেজটা কি আর ওখানে কি করলাম সেই নিয়ে আজকের ভিডিওটা। চলো তাহলে আমার সাথে থেকো। তো যেরকমটা আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে এই সময়টাতে আমরা পৌঁছেছি। আমরা ভোরবেলা রওনা দিয়েছিলাম 5:30, আর আমাদের পৌঁছতে 10:30 থেকে 11টা, ওই 11:15 মতো বেজেছে, কারণ মাঝে আমরা সার্ভিস এরিয়াতে বেশ কয়েকবার দাঁড়িয়েছিলাম। তো ফাইনালি এখানে 5 ঘন্টা ড্রাইভিংয়ের পর আমরা সবাই পৌঁছে গেছি। আর আমরা অনেক এক্সাইটেড ছিলাম, কারণ জাপানের এই গিফু প্রিফেকচারের এই শিরাকাওয়াগো ভিলেজটা খুবই বিখ্যাত একটা জাপানের ট্যুরিস্ট স্পট, আর ইউনেস্কো থেকে এটাকে ওয়ার্ল্ড হেরিটেজের তকমাও দেওয়া হয়েছে। তো এই গ্রামটার আসলে বৈশিষ্ট্য হলো এই গ্রামটাতে প্রচুর পুরনো আদলের বাড়ি রয়েছে, একদমই যেরকম পুরনো বাড়ি হয়ে থাকে, ঘরের ছাউনি দেওয়া, একদম ট্রেডিশনাল জাপানিজ হাউস। তো এইখানে রয়েছে একটা নদী, যেটা জল প্রায় শুকিয়ে গেছে, আর এই নদীটা পার করে আমরা এখন চলে এসেছি শিরাকাওয়াগো ভিলেজের সামনে। এখনও আর কি আসিনি, কিন্তু নদীটা পার করে আমাদের এই ব্রিজটা পার করে নদীর উপরে যেতে হবে ওই পারেই রয়েছে শিরাকাওয়াগো ভিলেজটা। তো এখানে ছোট বড় মিলিয়ে প্রায় 100টারও বেশি এরকম পুরনো জাপানিজ ট্রেডিশনাল ভিলেজ রয়েছে। আর ঢুকতেই খুব সুন্দর একটা তৈরি গেট রয়েছে, আর মানুষজনের ভিড় দেখে তো বুঝতেই পারছেন এখানে জাপানিজ পিপলদের সাথে সাথে প্রচুর ফরেনার মানুষজনও রয়েছে, যারা এই টাইমে জাপানে ট্যুরিস্ট হিসেবে ঘুরতে এসেছে। তবে এখন যে এই বাড়িগুলো রয়েছে তার মধ্যে ম্যাক্সিমামগুলোই সুভিনিয়ার শপে পরিণত হয়েছে, আর কিছু কিছু বাড়িতে এখনও মানুষজন থাকে, তবে তার পরিমাণ খুবই সামান্য, খুবই কম। বেশিরভাগই আপনার সুভিনিয়ার শপে নয়তো ছোটোখাটো ওই আইসক্রিমের স্টল, ক্যাফে এইসবে পরিণত হয়েছে। আর এই জাপানের এই প্লেসটাতে আপনি যেই সময় ঘুরতে আসবেন সেই সময় প্রকৃতির বিভিন্ন ধরনের সৌন্দর্য দেখতে পারবেন বা উপভোগ করতে পারবেন। গরমে যেরকম এইখানে নদীগুলো খুব সুন্দর স্রোতা হয়, তারপর এখানে বেশ ধান গমের চাষও করা হয়, আর সেরকমই পাতা ঝরার মরশুমেও এই ভিলেজটা সেজে ওঠে লাল বাহারি পাতায়, আর সাকুরার সময় বা চেরি ফুলের সময়ও পুরো গোলাপিতে ভরে যায়, আর শীতের সময় থাকে বরফ। তো আমরা যে সময়টা গিয়েছিলাম খুবই কম বরফ ছিল, কারণ আমরা যাওয়ার 2 দিন আগে এখানে খুবই বৃষ্টি হয়েছিল, আর আমরা যে 2 দিন গিয়েছিলাম সেই 2 দিনে বরফ পড়েনি। টেম্পারেচার বেশ ভালোই ছিল, মনোরম ছিল, কিন্তু কোনো বরফ ছিল না। ঠান্ডা তো অবশ্যই মারাত্মক ছিল। একদম পাহাড়ের নিচে অবস্থিত এই ভিলেজটা সত্যিই অনেক সুন্দর, তবে আমার যা মনে হলো এই ভিলেজটা হয়তো গরমে বা অন্যান্য সময় আসলে বেশি সুন্দর লাগবে। তো এই যে এখানে দেখুন একটা সুভিনিয়ার শপ, এখানে অনেক জিনিস ছিল, তার মধ্যে ছিল আপনার বেশিরভাগই স্কিনের প্রোডাক্ট ছিল কিছু, আর ছিল উইন্টারের জিনিসপত্র, যেহেতু এখন ঠান্ডার জিনিস আর যা থাকে শিরাকাওয়াগো ভিলেজ রিলেটেড, আপনার রুমাল, মোজা, চাবির রিং থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং। আমি রেকমেন্ড করব, আপনারা যদি শিরাকাওয়াগো ভিলেজ জাপানে ঘুরতে যান তাহলে বলবো শুধু এইটাকে টার্গেট করে যাবেন না, শিরাকাওয়াগো বা হিদা তাকায়ামাতে আরও যা ট্যুরিস্ট স্পট আছে সেইগুলোকেও টার্গেট করে যাবেন, কারণ এই ভিলেজটা তেমন ঘুরে একদিনেই আপনারা শেষ করে ফেলতে পারবেন। আর যেহেতু অনেকটাই দূর এই ভিলেজটা, যারা একটু আমরা দূর থেকে যাই, গুম্মা ক্যান, টোকিও, তারা 2-3টে ডেস্টিনেশন টার্গেট করে গেলেই ভালো হয়, নয়তো ভিলেজটা একদিনেই ঘুরে শেষ করা যায়। তো দেখেছেন এইটা কত সুন্দর, সেই খড়ের চালনি দেওয়া আর কাঠের যে ঘরগুলো কত পুরনো, এটার অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। যদিও এটা অনেকটাই মেনটেনেন্সের মধ্যে থাকে, কিন্তু এই ভিলেজটা বিখ্যাতই এটার পুরনো স্ট্রাকচার আর পুরনো ট্রেডিশনে নিয়ে। তো এখান থেকে আমরা ভাবলাম যে একটা আইসক্রিম শপে গেলাম আইসক্রিম কিনতে, কারণ আমাদের গলা শুকিয়ে যাচ্ছিলো আর আমরা জল নিয়ে আসিনি। আশেপাশে জলের শপ না দেখে তাই আমরা ভাবলাম যে এখান থেকে আইসক্রিম নিয়ে নিই। তো এখানে আমরা বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম, আর আমার পাশে প্রিয়মাও বসেছিল। প্রিয়মা সেরকম একটা আইসক্রিম খেতে মন চাচ্ছিল না, তো বেশ ভালোই
মাঝে মধ্যে হাওয়া দিচ্ছিল, তো এই রোদের মধ্যে বসে আইসক্রিম খেতে ভালোই লাগছিল। তো আমরা যাচ্ছিলাম অন্য একটা দিকে ঘুরতে ভিলেজটার, তো দেখছি একটা দোকানের সামনে কুকুরটার মাথায় মানে টুপিটা এইভাবে দিয়ে রেখেছে যে কুকুরটার চোখ ঢেকে গেছে। তো পরে আমরা বুঝতে পারলাম যে কুকুরটা যাতে লোকজন দেখে না চেঁচামেচি করে তার জন্যই তার চোখটা ঢেকে রাখা, আর রোদে দাঁড় করিয়ে রেখেছে, যেহেতু ওনার ভেতরে কাজ করছে। তো আশা করি তার কাজ শেষ হলে সে কুকুরটাকে নিয়ে যাবে ভেতরে। তা আমি এটা তোলার চেষ্টা করছিলাম, কিন্তু পরে আর তুললাম না, যে বাই চান্স যদি লাফিয়ে এসে কামড় দেয় বা কোনো কিছু, তাই আর ভয়েই করলাম না। আর এখন যেটা আমি আগের ভিডিওতেও আপনাদেরকে বলেছি, জাপানে এখন বরফের জায়গাগুলোতে তেমন একটা বরফ পড়বে না, বরফটা পড়েই মিড জানুয়ারি থেকে আপনার ফেব্রুয়ারির ফার্স্ট উইক অবধি, তখন যে কোনো জায়গায় গেলে অসাধারণ বরফ দেখতে পাওয়া যায়। আর এখানে বেশ সুন্দর একটা কত পুরনো আদলের শ্রাইন বা জিনজা গেট করা রয়েছে বলুন। দূর থেকে ওই পাহাড়টাতে বেশ কিছুটা বরফ পড়েছিল। তবে আমরা যেদিন রিটার্ন করেছি সেই দিন রাত্রির থেকে পরপর 3 দিন প্রচুর পরিমাণে বরফ পড়েছে। তো ওই সময়টা যারা গিয়েছিল আশা করছি তারা অনেক ভালো ভিউ এনজয় করতে পেরেছে। তো ঘুরতে ঘুরতে আমাদের তো স্নোম্যান বানানোর কথা মাথায় ছিল না, তো হঠাৎ করে দেখি এইখানে যেন কে একজন স্নোম্যান বানিয়ে রেখে গেছে। তো খুব সুন্দর লাগছিল, ওটাও আর কি ক্যাপচার করে নিলাম। তো এখন আমরা একটু ফিরে যাব, কারণ আমরা গ্রামটা অনেকক্ষণ ধরে 2 ঘন্টার ওপর ঘুরেছি। আর দাদা আর প্রিয়মা গাড়িতে বসে রয়েছে, ফোন করেছিল। তো ভাবলাম নিচে যাওয়ার আগে সুভেনিয়ার শপ থেকে স্মৃতি হিসেবে কিছু একটা নিয়ে যাই। আমি না চেষ্টা করি দূরে কোথাও বা জাপানের খুব ফেমাস কোথাও কিছু গেলে সেখান থেকে একটা জিনিস নিয়ে আসার, মানে এটা আমার সারা জীবনের স্মৃতি হিসেবে আমি রেখে দিতে পারবো। তো আমি এখনও অবধি 4টে জায়গা থেকে, এই শিরাকাওয়া গো মিলিয়ে 4টে জায়গা থেকে 4টে জিনিস নিয়েছি। যেরকম আশিকাগা ফ্লাওয়ার পার্ক ঘুরতে গিয়েছিলাম, তখন ওখান থেকে একটা ফুল এনেছিলাম, মানে প্লাস্টিকের। তারপর টোকিও টাওয়ার থেকেও আমি একটা টোকিও টাওয়ারের চাবির রিং এনেছিলাম। ডিজনিল্যান্ড থেকে এনেছিলাম একটা খুব সুন্দর টুপি আর ডায়েরি। আর এই যে শিরাকাওয়া গো থেকে এখন আমি আরেকটা চাবির রিংই নিয়ে নিলাম। আর আমার মুখ দেখে বুঝতেই পারছেন যে আমার কত আনন্দ হচ্ছিল। তো এখন আমরা গাড়িতে চলে এসেছি, আর গাড়ি আমাদের ছাড়া শুরু করে দিয়েছে। এখন যাব আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে, সেটার ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে। তো আশা করছি এই ব্লগটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই আমাকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।